মমতাজের আলাদা দুই মামলায় কণ্ঠশিল্পী ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে আবারও ৬ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিন আদালত চত্বরে সাবেক এমপি মমতাজের ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আদালতের রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত এই সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে দেখা যায়। বৃহস্পতিবার সকাল ৯:৩০টার দিকে ঢাকা কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ কোর্টের কোর্ট কারাগারে রাখা হয় মমতাজ বেগমকে। কোর্ট সূত্রে জানা গেছে ২০২৪ সালের সিঙ্গাইরের গোবিন্দলের ৪ জন হত্যা মামলার আসামি হিসেবে তাকে মানিকগঞ্জ সিনিয়র দায়রা ও জজ আদালতে তোলা হয়। এই আদালতের বিচারক ছিলেন নূর হোসেন। গত ১৩ মে মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম আসামির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানা আসামির জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার রাত ১:১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী মোহাম্মদ সাগর। বিকেল ৪:৩০টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে তার শরীরের পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসাম্মদ বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এতে শেখ হাসিনা সহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মমতাজ বেগম এ মামলার ৪৯ নং এজাহারনামায় আসামি। শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ ২ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছ থেকে হেরে যান মমতাজ। যে গতকালকে এই মামলাটি রিট মামলাটি শুনানির জন্য দিন ধার্য ছিল এবং আদেশের জন্য ছিল, এবং গতকালকে যখন মহামান্য আদালত তাদের আসন গ্রহণ করেন এবং এই মামলাটি আদেশের জন্য উত্তোলন করা হয়, তখন মহামান্য আদালত তাদের একটি অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন যে তারা সংক্ষিপ্ত সময়ের জন্য একটি রুল দিতে চান এবং সেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য তারা একটি স্ট্যাটাস কো অর্থাৎ স্থিতাবস্থা আদেশ দিতে চান। এবং আপনারাও অনেকে গতকালকে আদালতে উপস্থিত ছিলেন, অনেক বিজ্ঞ আইনজীবীও ছিলেন, কিন্তু এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরাও প্রত্যক্ষ করেছেন। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে এক ধরনের আনডিউ প্রেশার দেওয়ার একটা চেষ্টা করেছেন। এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল, আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন বিচারপতি জনাব দেবাশিস রায়চৌধুরী, তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেওয়া হয় তাহলে কোর্টে আর বসতে দেব না। কোর্ট আজকে আদেশ দেওয়ার শুরুতেই এই বিষয়ের অবতারণা করেছেন, যে বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন। এরপরে কোর্ট আজকে ডিটেল তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই আজকের রিটটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত ব্যক্ত করেছেন। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব এবং আপিল ফাইল করা অবস্থায় যেহেতু এই বিষয়টি সাবজুডিস ম্যাটার থাকবে, এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের শপথ পড়ানোর আইনগত কোনো সুযোগ থাকলো না। আপনারা জানেন যে কোর্ট বলেছেন যে আজকেই তারা চেষ্টা করবেন যে এই যে আদেশটি সেই আদেশটি তারা সাইন করে দিতে। আমরা নকলের দরখাস্ত দিয়েছি ইতিমধ্যে। আমরা নকল প্রাপ্তি সাপেক্ষে আজকেই যদি আমাদের যাওয়া সম্ভব হয় আমরা যাব, না হলে পরবর্তী যেদিন ওয়ার্কিং ডে থাকবে সেদিনই আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা ফাইল করব। স্থানীয় সরকার মন্ত্রণালয় আসলে তার প্রতি ট্রাইব্যুনালের যে রায় সেই রায়ে কোনো ধরনের নির্দেশনা ছিল না, তারা এটার পার্টিও ছিল না। অতএব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই সফরটির আয়োজন করবে কিনা, এটিতে আমাদের মক্কেলের কোনো বক্তব্য নেই। কিন্তু আমাদের ক্লায়েন্টের বক্তব্য হচ্ছে যেহেতু বিষয়টি সাবজুডিস,
মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। একটি নির্বাচিত মেয়রকে তারা শপথ না পড়িয়ে হাইকোর্টের রায়কে অগ্রাহ্য করে তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা সেই আইনের শাসনকে তারা প্রতিষ্ঠিত করার পরিবর্তে তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা শপথ গ্রহণ থেকে বিরত রেখেছিল ঢাকার মেয়র হিসাবে ইশরাক হোসেনকে। সেই একটা তথাকথিত ব্যক্তিকে দিয়ে রিট করিয়েছিল যাতে সেই শপথ পড়ানো থেকে বিরত রাখা যায়, জনগণের চোখকে ফাঁকি দেওয়া যায়। কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলে বলেই আজ সেই রায় খারিজ হয়েছে। অতএব মেয়র হিসাবে ইশরাকের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই। আমরা মনে করি এই বিজয়ের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত উৎফুল্ল এবং আনন্দিত, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দানে থেকে বঞ্চিত, তাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছিল। এখন মানুষ আস্থা ফিরে পাবে যে তাদের ভোট দিলে সেই ভোটের অধিকার ফিরে পাওয়া যায় এবং ঢাকার সুষম উন্নয়ন, নিরাপদ, বাসযোগ্য এবং মানবিক ঢাকা গড়ার যে প্রত্যয় নিয়ে ইশরাক ঢাকাবাসীকে ম্যানিফেস্টো দিয়েছিল, সেই ধারাবাহিকতায় ইশরাক ভাই আমার ঢাকাবাসীকে সেবা দিতে পারবে। ঢাকার সেবা দানে ইশরাক ভাই ভূমিকা গ্রহণ করতে পারবে। আইনজীবী হিসাবে ছিলাম অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট। অ্যাজ অফিসার অফ দ্য কোর্ট আমরা প্রপার অ্যাডজুডিকেশনের জন্য আমরা এখানে আইনজীবী হিসেবে ছিলাম। আর রাস্তার মধ্যে যে রেফারেন্সটা দিয়েছেন নিশ্চয়ই সেটা আপনাদের প্রপার ফোরাম আছে, সেখানে এই বিষয়ে কথা বলবেন। যখন আদালত থাকে, আদালতের অবজারভেশন সবসময় আমরা ফলো করি এবং 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 বারের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট সাহেবকে ডেকে একটা দুইটা কথা বলেছেন এবং প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার উত্তরে, এবং আমরা আবার এটাও বলেছি যে অলওয়েজ বার এবং বেঞ্চ আমরা শোল্ডার টু শোল্ডার কাজ করি, যেটা ইতিপূর্বে প্রমাণিত হয়েছে। অতএব এই বিষয়টা এখানে না আনাটা শ্রেয় মাননীয় আদালত এবং আইনজীবীদের মধ্যে সীমাবদ্ধ, নট ফর পাবলিক কনজাম্পশন। আজকের আদেশ তো সামারিলি রিজেক্ট করেছে, তার মানে দাঁড়ালো ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ নেওয়ার জন্য আর কোনো বাধা থাকলো না। এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন, যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। এবং কোনো উপদেষ্টা বলেন, সচিব বলেন, সবাই কিন্তু উইদিন দ্য ল দ্যাট ওয়ান ফ্রেমওয়ার্ক অফ ল। হ্যাঁ, সো আপনার যদি এটা শপথ যদি তারা আবার গড়িমসি করে, সো আমাদের ক্লায়েন্টের অর্থাৎ ইশরাক হোসেনের ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্প্ট অফ কোর্ট এগেইনস্ট দেম, to bring them to the highest court of the country and for compliance. এবং তার শপথ দিতে বাধ্য, শপথ দিতে এখন বাধ্য। তারপর যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেখানে বিএনপির এবং ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে, গুমখুম হয়েছে, শহীদ হয়েছে এবং হাসপাতালে কাতরাচ্ছে। সংগ্রামী সাধু বন্ধুগণ, লক্ষ লক্ষ নেতাকর্মী যেখানে এখনো মামলাগ্রস্ত, সেখানে এই ফেসিবাদের দূষণরা যারা কিনা আজকে লুকিয়ে আছে এবং প্রতি পদে পদে আমাদেরকে বাধাগ্রস্ত করছে, সেখানে আমরা আশা করেছিলাম এই এনসিপির যারা আজকে ক্ষমতায় আছে তারা ক্ষমতা থেকে দেশে একটা সুন্দর একটা সংস্কার করে সুন্দরভাবে একটা নির্বাচন দেবে এবং নির্বাচন নিয়ে কোনো কালবাহানা করবে না। আজকে তারা এই তালবাহানা করে করে শেষ পর্যন্ত ইশরাক ভাইয়ের সেই নির্বাচিত তার সেই ভোটের ব্যালটের সেই রায়কে যেখানে আদালত জনগণের পক্ষে দিয়েছে তা নিয়ে তালবাহানা করার পর জনগণের ভাত আর ধরে রাখা যায়নি। সেই ভাত ভাঙা জোয়ারে আজকে কিন্তু জনগণ রাজপথে নেমে এসেছে, শুধু একটাই কারণ যে ইশরাক ভাইয়ের সেই মেয়র গিরি ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি আমাদের মাহফুজ এবং আমাদের যে আসিফ, এই দুইজনের পদত্যাগ চাচ্ছি, কারণ তারা এই ক্ষমতা থেকে থেকে একটার পর একটা চক্রান্ত করে যাচ্ছে। আমরা চাই না এই চক্রান্ত আর চলুক, এই চক্রান্ত থেকে বেরিয়ে এসে তারা রাজনীতি করুক। তারা ক্ষমতা থেকে রাজনীতি করতে পারে না। আমরা চাই তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে রাজপথে নেমে এসে রাজনীতি করুক। দেখুন, রাজনীতি করতে গেলে জনগণের ভোট দিয়ে কিভাবে ক্ষমতা আসা যায়। যদি জনগণ ভোট দেয়, তারা জনগণের ভোটে নির্বাচিত হবে। কিন্তু এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে,
তাদের রক্তের সাথে বেইমানি করে, বুটের সাথে বেইমানি করতে গেলে এই বিএনপি সহ যারা বুটের প্রেমিক, যারা বুটের আশা করছে, নির্বাচন আশা করছে, তারা কেউ তাদেরকে বুটের বাজারে তাদেরকে ক্ষমা করবে না। কাজী আমরা চাই অনতি বিলম্বে এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়ার জন্য। দোষর তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করে স্বৈরাচার চাই না আমরা। তারা কি করতেছে, পাবলিক পার করতেছে, আর দিনের বেলা বলতেছে যে বিএনপি খারাপ। আমরা জানতে চাই যে পর্যন্ত আসিফ নজরুল এবং মাহফুজ তাদের পদত্যাগ না হবে এ পর্যন্ত ইনশাল্লাহ আমরা সারা ঢাকা শহর দখল করে দেবো। প্রত্যেক জায়গায় ব্লকেট করবো। আসিফ নজরুল এবং মাহফুজ অবিলম্বে প্রত্যাহার চাই। আমরা বিএনপি আদেশ আমরা এটা সাকসেসফুল না করে আমরা ঢাকা শহর থেকে ফিরে যাব না। দেখতেছেন ঝড় বৃষ্টি যা আছে সব অপেক্ষা করো, লক্ষ লক্ষ মানুষ স্রোতের মতো চলে আসছে। সাংবাদিক ভাইরা বলতে চাই আপনারা আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন, ঝড় বৃষ্টি অপেক্ষা করতেছেন এবং আপনারা জানতে পারতেছেন যে আসিফ নজরুল বলতেছে যে সাংবাদিক মিডিয়া যারা যারা আছে সবাই বিএনপির পক্ষে কাজ করতেছে। আপনি কি বিএনপির কাজ করতেছেন? তারা ন্যায়ের পক্ষে কাজ করছেন আপনারা। এর জন্য বাংলাদেশের প্রতিটা জনগণ আপনারা ধন্যবাদ জানাইছে। আমরা বিএনপির পক্ষ থেকে, তারা নিজের পক্ষ থেকে, কেমন ধরনের বিএনপি নাইনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। এই যে অযথা আজকের 8 দিন যাবত ছোট্ট একটি আন্দোলন তিলে তিলে আজকের টোটাল ঢাকা মহানগর অচল হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা, এই শপথ পড়ানো না হবে, ততক্ষণ পর্যন্ত ঢাকাবাসী এই রাজপথ ছেড়ে দেবে না। তাদের দাবি ইশরাক হোসেনকে অনতি বিলম্বে মেয়র হিসাবে শপথ পড়ানো হোক। আমি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিনীত আবেদন করব, আপনার উপর দেশের মানুষ আস্থা রেখেছে, আপনি সেই আস্থা ধরে রাখুন। ইশরাক হোসেনকে মেয়র নির্বাচিত ঘোষণা করে শপথ পড়ান এবং অনতি বিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে চলমান নাটকীয়তার অবসান হলো আজ। হাইকোর্ট আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। এর ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না। এদিকে মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলছেন ইশরাক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এসব মূলা দিয়ে গাধা বশ করা যায় না আমাদের। 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই, যা চলমান থাকবে। রাস্তা তো ছাড়বেনই না, আরও বিস্তৃত করতে হবে। এর অর্থ দাঁড়ায় হাইকোর্টের রায় ইশরাককে শপথ নেয়ার পথ উন্মুক্ত করলেও তিনি এবং তার সমর্থকরা এখনই রাজপথ ছাড়ছেন না। তারা ছাত্র উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ওই বছরের 3রা মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19 আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর গত 27 মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে গত 27 এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে। গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় ইশরাকের সমর্থকেরা গত 8 দিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের মূল দাবি ছিল ইশরাককে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হোক। আজকের হাইকোর্টের রায়ের পর আইনি বাধা দূর হলেও ইশরাকের নতুন শর্ত এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 30% নারী কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব হেলালুজ্জামান সরকার বলেন, নারী কোটা বাতিল সংক্রান্ত নথি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আশা করছি চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি হবে। যদি দেরি হয় তাহলে আগামী সপ্তাহে এটি জারি করা হবে। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নারী কোটার বিষয়ে মতামত চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। পরে মন্ত্রণালয় এক বৈঠকে কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসরণ করে শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার পক্ষে মত দেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী সব ধরনের কোটা বাতিল করে শুধু 7% কোটা বহাল রাখা হয়েছে। সেই 7% কোটার আওতায় এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। 1999 সালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে 30% নারী কোটা চালু করা হয়। তবে পূর্ণ মাত্রায় বাস্তবায়িত না হওয়ায় বিশ্ব ব্যাংকের সুপারিশে 2004 সালে বিএনপি জামায়াত জোট সরকার এটি বাধ্যতামূলক করে। পরে অনগ্রসর অঞ্চলে নারী প্রার্থীর স্বল্পতা দেখা দিলে 2010 সালে আওয়ামী লীগ সরকার গোপালগঞ্জ সহ কিছু জেলা ও উপজেলায় নারী কোটা শিথিল করে। এদিকে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত বছরের 24 জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনার আলোকে সরকার 9ম থেকে 20তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিতে 7% কোটা রেখে বাকি পদে মেধাভিত্তিক নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে 7% কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1%। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025 নিয়ে উদ্বেগ জানিয়েছে সম্পাদক পরিষদ। মঙ্গলবার সম্পাদক পরিষদের পক্ষে এর সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এক যৌথ বিবৃতিতে ওই উদ্বেগ জানান। বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছে, 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর আগে 11 মে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। প্রকাশিত গেজেটে দেখা যায় অধ্যাদেশে একটি ধারা যুক্ত হয়েছে। 2009 সালের 16 নভেম্বর আইনের ধারা 20-এর খ উপধারা 1-এর দফা উমতে বলা হয়েছে, উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম, অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসমক্ষে বক্তব্য দেওয়া নিষিদ্ধ করবে। সম্পাদক পরিষদ বলেছে, অধ্যাদেশটির নতুন ধারার প্রয়োগ দেশের মানুষের স্বাধীন মত প্রকাশ ও গণমাধ্যমের অধিকারের ব্যাপকতাকে সীমিত করতে পারে, যা উদ্বেগজনক এবং সংবাদ প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করবে। অপব্যবহারের সুযোগ থাকে অধ্যাদেশে এমন একটি ধারার সংযোজন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কাম্য নয়। ধারাটি পর্যালোচনার প্রয়োজন রয়েছে। সম্পাদক পরিষদ ধারাটি স্থগিত এবং পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে। বাংলাদেশের খোলা বাজারে মার্কিন ডলারের দাম ছুঁয়েছে 127 টাকা। ব্যাংকিং চ্যানেলে যেখানে দাম 122.50 টাকা, সেখানে মানি এক্সচেঞ্জগুলোতে দাম বেড়ে গেছে 5 টাকা। বাংলাদেশ ব্যাংক কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এই ঘটনার পেছনের কারণ কি? চলুন বিস্তারিত জেনে নেই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজার ভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে, যা IMF এর ঋণের শর্ত পূরণের অংশ। ফলে খোলা বাজারে ডলারের দাম ঊর্ধ্বমুখী। গত 18 মে $1 দাম ছিল 121.68 টাকা, আর এখন তা বেড়ে 122.43 টাকায়। কিন্তু মানি এক্সচেঞ্জগুলোতে দাম আরও বেশি, 127 টাকা। মতিঝিল, দিলখুশা, পল্টন ও গুলশানে ঘুরে দেখা গেছে নোটিশ বোর্ডে 124 টাকা লেখা থাকলেও আড়ালে বেশি দামে ডলার বিক্রি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, এত বেশি দামে ডলার কেনাবেচা অন্যায়। যারা এমন করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনকি লাইসেন্সও বাতিল হতে পারে। ব্যাংক এখন 7টি টিম নিয়ে বাজারে কঠোর নজরদারি করছে। তবে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা বলছেন, হজের মৌসুমে ডলারের চাহিদা বেড়েছে আর ব্যাংক ডলার দিতে অনীহা দেখাচ্ছে।
একটি বেসরকারি ব্যাংকের ট্রেজারি প্রধান জানিয়েছেন, ব্যাংকে ডলারের কোনো সংকট নেই। প্রতি মাসে 4 থেকে 4.5 বিলিয়ন ডলার রপ্তানি আয় ও 2.5 বিলিয়নের বেশি রেমিটেন্স আসছে, যা আমদানির খরচ মেটাচ্ছে। তবে মতিঝিলের হামজা ব্যাপারীর মতো অনেকে বলছে, ব্যাংকে পর্যাপ্ত ডলার পাওয়া যাচ্ছে না। তিনি তার ছেলের জন্য 2500 ডলার চেয়েছিলেন, কিন্তু ব্যাংক দিয়েছে মাত্র 200 থেকে 300 ডলার।